বিধানসভার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। উপস্থিত আছেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, তিনার সম্বন্ধে না বললে না। আজ বিশেষ করে মুর্শিদাবাদ পশ্চিম বাংলার নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত মানুষের প্রতিবাদী এক মুখ হাকিকুল ইসলাম সাহেবকে উপস্থিত থাকার জন্য লালবাগ বিধানসভা কমিটির পক্ষ থেকে, উপস্থিত সমস্ত জনগণের পক্ষ থেকে তিনাকে স্বাগতম, ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম জানাচ্ছি রাজ্য সম্পাদক তথা জেনারেল সেক্রেটারি হাসিবুল ইসলাম, যিনার প্রাঞ্জল ভাষা, প্রতিবাদী বক্তা, মানুষের পাশে সর্বদাই সবসময় থাকেন। তিনার এই সভায় উপস্থিত থাকার জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। সময়ের সংক্ষেপের কারণে মঞ্চে উপবিষ্ট সকলকে অভিবাদন না জানিয়ে বলতে চাই, লালবাগ বিধানসভার এবং জেলা কমিটির সদস্য মহসেন সাহেব এবং বিধানসভা কমিটির প্রেসিডেন্ট, মুর্শিদাবাদ বিধানসভা কমিটির প্রেসিডেন্ট মালিক সাহেব, ইনাদের পরিশ্রমে, তিনার দলের পরিশ্রমে, অক্লান্ত পরিশ্রমে তিনি যে আয়োজন করেছেন তাকে সাধুবাদ জানাই। যারা এই মুর্শিদাবাদবাসীর যিনারা উপস্থিত হয়েছেন, তিনাদের সকলকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ওয়েলকাম জানিয়ে প্রারম্ভিক কিছু কথা আপনাদের বলতে চাই। আজকের যে ব্যানার পিছনে আপনি দেখছেন, বৈষম্য বিরোধী সমাবেশ, এই সমাবেশ এক ঐতিহাসিক, ইতিহাসের পাতায় লেখা থাকবে। মুর্শিদাবাদে, নবাবী শহরে, লালবাগ শহরে হাকিকুল ইসলামের নেতৃত্বে যে ঐতিহাসিক বৈষম্য বিরোধী সমাবেশ হলো, সেটা মুছে ফেলার নয়। বৈষম্য করেছে এই শহরের সঙ্গে, যেটা ঐতিহাসিক শহর, ইতিহাসের পাতায় যার নাম রয়েছে, সেই শহরের সঙ্গে বৈষম্য হয়েছে। যে শহরে মেট্রো চলার কথা, সেই শহরের গিঞ্জি শহরকে দেখলাম না, রাস্তা ঠিক আছে না, টুকটুকি শহর বানিয়েছে গিঞ্জি শহরকে। এর প্রতিবাদে এই লালবাগে যে বৈষম্য সমাবেশ হয়েছে, তার প্রতিবাদে আমরা বলতে চাই, এই সবার মাধ্যমে লালবাগ শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, নবাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। কারণ এই শহর ছিল পশ্চিম বাংলার রাজধানী। আজকে তাই সেই শহরকে আপনারা টুকটুকি চালকের শহর বানিয়েছেন, শ্রমিকের শহর বানিয়েছেন। এই শহরটা রাজধানী হওয়ার যোগ্য ছিল। নবাবের আজকে রাজধানী, সে শহরের কোন উন্নতি নেই। এখানে বৈষম্য করছে যে কেন্দ্র সরকার, সেই সরকারকে বলতে চাই, নবাবের নামে তার ঐতিহ্যকে ধরে রাখার জন্য নবাব সিরাজউদ্দৌলার নামে এখানে একটি বিশ্ববিদ্যালয় করা যেত না? নবাবের নামে বিশ্ববিদ্যালয় না করে আপনারা নবাবের সঙ্গে বৈষম্য করেছেন কিনা বলেন আপনারা? আমরা চাই নবাব সিরাজউদ্দৌলার নামে এখানে একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। আপনারা কি চান এখানে বিশ্ববিদ্যালয় হোক? নিশ্চয় চান।
কিন্তু এই সরকার করেনি। এখানকার যিনি এমএলএ আছে বিজেপি, তিনি কোনোদিন বলেছেন যে এখানে একটা নবাবের নামে, ঐতিহ্য নামে, এই নবাবের নামে একটা বিশ্ববিদ্যালয় হোক? করেননি। আমি রাজ্য প্রেসিডেন্টের সামনে, আপনাদের সামনে কথা দিচ্ছি, আপনারা একটা এমএলএ এখানে বার করে দেন, এই বিজেপির এমএলএ কে ছুড়ে ফেলে দিয়ে প্রথম বিশ্ববিদ্যালয় নবাবের নামে হবে এখানে। আমরা করতে পারতাম না? নবাবের এখানে মুর্শিদ কুলি খান নামে একটা বড় হসপিটাল করতে পারতাম না? তার নামে একটা ঐতিহ্য রাখতে পারতাম। কিন্তু একটা হসপিটাল নাই যে সুচিকিৎসা হবে, এখান থেকে যেতে হয় কলকাতা, বহরমপুর, সেখানে জায়গা হয় না। এই শহরের ঐতিহ্য ধরে রাখার জন্য দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যে যেতে হয়, ওই রকম উন্নত এক চিকিৎসা মুর্শিদ কুলি খান নামে আপনারা চান কিনা? আমরা মুর্শিদ কুলি খান নামে একটি এইরকম বিনামূল্যে হসপিটাল বানাতে চাই। আগামী 26 নির্বাচনে আপনাদেরকে এই বিজেপি এমএলএ কে ছুড়ে ফেলে দিয়ে এখানে একটি যখন এমএলএ আনবেন এসডিপিএফ, আমরা বলছি নির্দ্বিধায় মুর্শিদ কুলি খান নামে একটি উন্নত মানের হসপিটাল হবে। আজকে মানুষকে যেভাবে হয়রানি করছেন, সাধারণ মানুষকে এসআইয়ের নামে এই হয়রানির কাগজের জন্য কাগজ ঠিক করতে হচ্ছে। আমরা কাগজ ঠিক করছি, কিন্তু আপনাকে বলতে চাই শুধু কাগজ ঠিক করলে হবে না, আগামী 26 নির্বাচনে এই সরকারকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলে? এই সরকারকে আমরা সঠিক সরকার বানাতে চাই, এই সরকার ফেলে দিতে চাই। শুধু কাগজ ঠিক করবো না, আমরা সরকারও ঠিক করবো। আগামী নির্বাচনে কে আসবে এখানে? এই জন্য আমি আপনাদের বলতে চাই, বৈষম্য এত বেশি করেছে তা আমরা বলে শেষ করতে পারছি না। বিভিন্ন এলাকায়, বিভিন্ন সভায় নারী পুরুষে চাকরিতে বৈষম্য এমন ভাবে করেছে, নির্যাতিত মানুষ রাস্তায় তাদের পাশে একজন দাঁড়াতে পারে না। আমার দুঃখ লাগে, এই নবাবের শহরে কবর দেখতে যাই, কবর জিয়ারত করতে, সেখানে টাকা নেয়। কবর জিয়ারত করতে টাকা নেয়, এখানে কি করে টাকা? এই নবাবের শহরে যা আমাদের হাজার দুয়ারি ঘরে যে ঐতিহ্য রয়েছে, আমি আমার ছাত্রছাত্রী নিয়ে যখন দেখতে যাই, অশ্লীল ছবিতে ভরা, দেখতে লজ্জা লাগে জায়গাতে আমাদের। কেন আপনারা নবাব সিরাজউদ্দৌলার ওই স্মরণীয় ঘরে অশ্লীল ছবি রেখেছেন? আগামী দিন আপনারা যদি এসডিপিআইকে ক্ষমতায় আনেন, নবাবের ঐতিহ্য আবার ফিরে আসবে এই লালবাগে। সেই জন্য আগামী নির্বাচনে আপনাদের চিন্তা করতে হবে। রাজ্য সরকার, তৃণমূল এবং কেন্দ্র সরকার, বিজেপি, তারা একে অপরের পরিপূরক। তারা যৌথভাবে পরিকল্পনা করে মানুষকে ঠকিয়েছে। কারণ মমতা ব্যানার্জি বলেছিল, আমি থাকতে এখানে মুসলমানদের, বিশেষ করে বঞ্চিত গোষ্ঠী, তাদের কিছু হতে দেব না। কিন্তু আপনারা দেখলেন আজকে তিনার মুখে কুলু পেটেছে। তিনি এসআইআর যেভাবে মানুষকে হয়রানি করছে, তিনার নিজের বুকে, তিনার নিজের বিধানসভায় হাজার হাজার মানুষকে আজকে হয়রানি হতে হচ্ছে। আজকে আপনাদের সবার বাড়ি একটু নামের ডিসমিস হচ্ছে, মিল নেই, বয়সের একটু প্রবলেম, আগে পরে 15 বছরের যদি গ্যাপ না থাকে তাকে চিঠি পাঠিয়েছে। এই সাধারণ মানুষ দিন আনে দিন খায়, যার 300 টাকা 200 টাকা রোজগার একদিনে, ওটা না আসলে তার হাড়িতে ভাত চলবে না। সেই মানুষটাকে যদি এইভাবে প্রতিদিন বিডিও অফিস শুনানিতে যেতে হয়, তার উপার্জন, তার খাবার কোথায় থেকে আসবে? এর প্রতিবাদে আপনাদেরকে 26 ইলেকশনে
আপনাকে লড়তে হবে, সেটা জানিয়ে দিতে হবে, তাকে ছুঁড়ে ফেলতে হবে এই মমতা ব্যানার্জির সরকারকে। আপনারা করবেন তো? আজ থেকে আপনাকে এই লড়াই করতে হবে। যাই হোক, আমাদের অনেক বক্তা রয়েছেন, আপনাদেরকে এই বঞ্চনার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে বলবে। আজকে বঞ্চনা এমন ভাবে শুরু হয়েছে, আপনারা নিজে অনুভব করছেন। বিশেষ করে আমি বলতে চাই, অকাপ সম্পত্তি আমাদের যে, সেটা যেভাবে দখল করার চক্রান্ত, সেদিন আমি দেখছিলাম রাজ্য সভাপতি হাকিবুল সাহেব গণনা করে লিস্ট অনুযায়ী তিনি ফেসবুকে দিয়েছেন কত মসজিদ, কত মাদ্রাসা, কত কবরস্থান 1 নম্বর ফয়জনানে উঠেছে। সবগুলো আজকে দখল করে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন বন্ধ থাকবে না। আন্দোলন করার জন্য যে আমাদের নেতা, প্রিয় নেতা এম কে ফয়জকে আপনি জেলে ভরেছেন, দেশের একটা নেতা নাই যে অকাল সম্পত্তি রক্ষা করার জন্য জেলে আছে। একমাত্র গর্বিত নেতা এম কে ফয়জ জেলে আছে, তাকে আমরা বাদ করে ছাড়বো। আমরা এই প্রতিশ্রুতি নিয়ে, আপনারা যদি আগামীতে আমাদের পাশে থাকেন 26-এর ইলেকশনে, তাহলে নিশ্চয়ই তাকে আমরা জেল থেকে বার করতে পারবো। তাই এই অভিবাদন জানিয়ে, আশা জানিয়ে আপনাদেরকে আরেকবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এখানে আমার বক্তব্য করছি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ জিন্দাবাদ। জিন্দাবাদ। এসডিপিআই, এসডিপিআই। ধন্যবাদ। সম্মানীয় দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি আব্দুল করিম মহাশয়কে তার মূল্যবান আলোচনা রাখার জন্য আমরা সময়ের দিকে তাকিয়ে বিলম্ব না করে আজকের সভার আমাদের যিনি মূল আকর্ষণ, মহিলা নেত্রী, সর্বভারতীয় সম্পাদিকা মিসেস রুনা লাইলাকে আমরা তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। আমরা তাকে হাততালি দিয়ে, করজোরে হাততালি দিয়ে আমরা উৎসাহিত করব। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট পশ্চিমবাংলার এসডিপিআই পার্টির সভাপতি হাকিবুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সাহেব, সম্পাদক মাসুদুল ইসলাম, দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সভাপতি, সম্পাদক এবং আমার সামনে এসডিপিআই পার্টির যারা ক্যাডার মেম্বার, সাধারণ কর্মী এবং দূর দূরান্ত থেকে আগত আমার ভাই বোন, তাদের সকলকে জানাই আমি এসডিপিআই পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আজকের এই সমাবেশ বৈষম্য বিরোধী সমাবেশ। আপনারা জানেন ভারতবর্ষে আজকে নতুন নয়, যেদিন থেকে আর্যরা ভারতবর্ষে এসেছে সেই দিন থেকে ভারতবর্ষে একটা বৈষম্যের সৃষ্টি তারা করেই চলেছে। জাতিগত দিক থেকে তারা বৈষম্যের ব্যবধান তখন তৈরি করেছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র হিসেবে। ব্রাহ্মণরা সমাজের মেন আসনে বসেছিল, যারা সমাজটাকে পরিচালনা করত এবং শূদ্র এবং বৈশ্যদের নিয়ে খাটিয়ে নিত। ঠিক তেমনি ভাবে এখন আবার তারা সেই নিয়মটাই চালু করতে চাইছে। ব্রাহ্মণরা সমাজের নেতা হয়ে বলবে এবং আমাদেরকে দিয়ে, যারা নিচু শ্রেণীর মানুষ তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবে। কিন্তু ভারতবর্ষের বুকে বা পৃথিবীর কোথাও হিন্দু বলে কোনো জাতি নেই। হিন্দুদের মধ্যে এই যে জাতিগত ভাগ আছে, দলিত, আদিবাসী, মাহেশ্ব, কাশ্যপ এরকম ভাগ আছে, কিন্তু হিন্দু বলে কোনো জাতি নেই। তারা নিচু বর্ণের হিন্দুদেরকে এড়িয়ে দিলে আমাদের বাবরি মসজিদের মতো মসজিদগুলোকে ভাঙবে। তারা জনগণের মাঝে সুর দিয়ে ধর্মে বিভাজন লাগিয়ে ধর্মের নামে রাজনীতি করে মন্দির তৈরি করবে এবং সেই মন্দিরে ঢোকার সাধারণের কিন্তু তাদের কোনো অধিকার নেই।
যারা বাবরি মসজিদ ভেঙেছিল এখন তারা বুঝতে পারছে, এখন তারা প্রায়শ্চিত্ত করতে চাইছে যে আমরা খুব ভুল করেছি, কিন্তু ভুল করার আগে তাদের ভেবে দেখতে হবে। অথচ আমাদেরকে ব্রাহ্মণরা, যা হিন্দুত্ববাদী আরএসএসরা মুসলিমদেরকে যে করে চলেছে, আমাদের মুসলিম ধর্মে এরকম কোনো ভেদাভেদ নেই। ভারতবর্ষের প্রাচীনকালে মহিলাদেরকে এত দমিয়ে রাখা হতো, তাদের এত অসম্মান করা হতো যে গরিব মেয়েরা বা সমাজের নিম্নবর্ণের মেয়েরা তাদের শরীরের উপরের অংশে বা কোমরের উপরের অংশে বা বক্ষ ঢাকার জন্য কোনো কাপড় ব্যবহার করতে পারতো না। তার জন্য তাদেরকে কর দিতে হতো। সেই করের নাম মুলাক্কারাম। 1803 সালে একজন দলিত মহিলা যার নাম নাঙ্গেলি, সেই রাজার সৈনিকরা যখন সেই মেয়েকে ধরতে এসেছিল, সেই মেয়েটা তার স্তন দুটোকে কেটে কলার পাতায় উপহার দিয়েছিল। এইভাবে সে প্রতিবাদ জানিয়েছিল। পরে 1859 সালে মাদ্রাজ প্রেসিডেন্সির হস্তক্ষেপে, যেটা তারা অধিকার পায় আন্দোলনের ফলে, শরীরের উপরের অংশ ঢেকে রাখা। এইভাবে আমাদেরকে সমাজের নিচু শ্রেণীর হিন্দুদেরকে দমিয়ে রাখা হয়েছিল। ভারতবর্ষের বুকে এখনো সেই নীতি তারা নিয়ে আসতে চাইছে। তার কারণ আমরা দেখছি তারা খাবার বাদ দিয়ে গোবর এবং গোমূত্রকে প্রাধান্য দিচ্ছে। যারা গোবর এবং গোমূত্র খাবে তাদের মাথায় আসতে করে থেকে যে ভালো আমরা কাজ করব। যে দেশে বুদ্ধিজীবীরা জেলের ভেতরে থাকে, ধর্ষকরা বুক উঁচিয়ে সমাজের ঘুরে বেড়ায়, যে দেশে ছোট 6 বছরের বাচ্চাকে বলি দেওয়ার জন্য নিয়ে যেতে হয়, যে দেশে 3 বছরের বাচ্চাকে ধর্ষিত হতে হয়, আমাদের লজ্জার বিষয়। এটা আমাদের লজ্জার যে সেই দেশ কোনোদিন উন্নত হতে পারে না। যে দেশে বইয়ের উপরে জিএসটি লাগানো হয়, যে দেশে মদের উপর থেকে জিএসটি তুলে দেওয়া হয়, যে দেশে সত্যি কথা বলার জন্য দেশদ্রোহী হতে হয়, অথচ মিথ্যে বললে সে দেশপ্রেমিক হয়, জাতির জনকে যারা হত্যা করেছে তারা দেশপ্রেমিক হয়, সেই দেশকে অধঃপতনের হাত থেকে কেউ রক্ষা করতে পারে না। তারা যদি গোবর এবং গোমূত্র না খাবে, তাহলে পরে কাশ্মীরে যেখানে একটা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল, বৈষ্ণোদেবী মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই মেডিকেল কলেজ যখন বন্ধ করে দেওয়া হয়, আরএসএস উগ্র হিন্দুত্ববাদীরা রাস্তায় তারা উল্লাস করে, মিষ্টি বিতরণ করে। কি ন্যাক্কারজনক ঘটনা! ওরা শিক্ষিত হতে চায় না, সমাজে ডাক্তার বানাতে চায় না, ওরা গোবর আর গোমূত্র খেয়ে থাকতে চায়। তাহলে তাদের অবস্থা একবার ভেবে দেখেছেন আপনারা? যে দেশে বিলকিস বানুর মতো ধর্ষকদেরকে, যারা ধর্ষক তাদেরকে প্যারোলে মুক্তি দেওয়া হয় এবং উল্লাস মানানো হয়, সেই দেশে উন্নতি কোথায় হবে? আমাদের কাছে লজ্জা লাগে আমাদের বলতে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভারতবাসী। ভারতবর্ষের যে কি পরিচয় সেটা সারা পৃথিবীতে উন্মুক্ত হয়ে গেছে। তারা গোবর এবং গোমূত্র খেয়ে বড় হয়েছে, গরুকে তাদের মা বলে বড় হয়েছে। এই জন্য ভারতবর্ষের যে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া, উনি মোহনবাগান ক্লাবের নামটা উচ্চারণ করতে পারেন না। উনি মোহনবাগান বলতে গিয়ে বলে মোহন বেঙ্গাল, অর্থাৎ মোহন বেগুন। যে ক্লাবের নাম 100 বছরের উপর ধরে সারা ভারতবর্ষে, এমনকি বিশ্বের মানুষ জানে, অথচ ভারতের একটা ক্রীড়ামন্ত্রী উনি জানেন না। কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী নকল সার্টিফিকেট দেখিয়ে যেমন মন্ত্রিত্ব গ্রহণ করেছে, চা বিক্রি করতে করতে যেমন প্রধানমন্ত্রী আসনে বসেছে, দেশের ক্রীড়ামন্ত্রী খেলা সম্পর্কে, ক্লাব সম্পর্কে কোনো ধারণাই নেই। ওর ধারণা আছে গোবর সম্পর্কে। তাহলে কি করে বলতে পারে? আজকে শাহরুখ খানকে নিয়ে দ্বিমত পোষণ করা হচ্ছে, উনি নাকি বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমানকে নিয়ে এসে খেলিয়েছেন, তার জন্য উনি নাকি দেশদ্রোহী। যদি মোস্তাফিজুরকে আনার জন্য শাহরুখ খান দেশদ্রোহী হয়, তাহলে সব থেকে বড় দেশদ্রোহী আমার মতে প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের মন্ত্রী শেখ হাসিনাকে এখানে আশ্রয় দিয়েছে। এর বিচার কি ভারতের জনগণ করবেন না? শাহরুখ খানকে দেশদ্রোহী বলার আগে একবার ভাবা উচিত ছিল শাহরুখ খান বাইরে বাংলাদেশে গিয়ে কিন্তু মোস্তাফিজুরকে নিয়ে আসেনি। আপনারা যারা ক্রিকেট সম্পর্কে ধারণা আছে তারা জানেন, আইপিএল খেলার সময় একটা হাট
হয় নিলাম, সেখানে ক্রিকেটারদের কেনা বেচা হয়। এই যেখানে হাট বসেছে বা নিলাম হয়েছে, তার মেন তদারকি করেছে বিসিসিআই, আর বিসিসিআই এর হেড যে চেয়ার, সেই চেয়ারে বসে আছে অমিত শাহর ছেলে জয় শাহ। অথচ তার বিরুদ্ধে কেউ আঙুল তুলবে না। তার কারণ তারা জানে যে আমরা যদি তার বিরুদ্ধে আঙুল তুলি তাহলে পরে আমাদের পিছনে ইডি লেলিয়ে দেওয়া হবে। এই জন্য শাহরুখ খানকে পেয়েছে, তাকে বলা হচ্ছে দেশদ্রোহী। আপনারা জানেন যে আমাদের দেশে, আমাদের রাজ্যে সাধারণত বিশেষ করে প্রতিটা পরিবার থেকে কি হিন্দু এবং কি মুসলিম সকলে বাইরে কাজে যায়, এবং সেখানে একটা তো তকমা লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা শুনলেন দক্ষিণ মুর্শিদাবাদের জেলা সভাপতি যিনি বললেন আমাদের এখানে একটা বিশ্ববিদ্যালয় নেই। বিশ্ববিদ্যালয় না থাকার কারণে, শিক্ষিত না হওয়ার কারণে, আমাদেরকে নিচু শ্রেণীর দেখিয়ে রাখার কারণে যেখানে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ হয় না, সেখানকে একটা তকমা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নাকি লেবারের কারখানা, বা এখান থেকে লেবার সাপ্লাই দেওয়া হয়। এখান থেকে লেবার সাপ্লাই দেওয়া হয়, এটা ঠিক, হ্যাঁ দেওয়া হয়, আর দেওয়া হয় বলে ভারতবর্ষের অন্যান্য জায়গায় বড় বড় বিল্ডিং বসিয়ে ওঠে। কিন্তু আজকে যা পরিস্থিতি, সেই বাইরে যারা কাজে যাচ্ছে সেই লেবারদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে, বাংলা ভাষা বলার কারণে। সব থেকে বড় ব্যাপার হলো মুসলিম হওয়ার কারণে। আমাদের পাশের রাজ্য ওড়িশায় বাংলা বলার কারণে জুয়েল রানাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তার জন্য যে আমাদের মুখ্যমন্ত্রী, উনি এখানে শিল্পায়ন করবেন না, উনি এখানে কারখানা গড়ে তুলবেন না, বাইরে যাবে, সেখানে তারা লাশ হয়ে ফিরে আসবে, উনি কোনো কথা বলবেন না। যখন আমরা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিলাম, মমতা ব্যানার্জি বলেছিল আন্দোলন করতে হতে দিল্লি যাও, আমাদেরকে এখানে তিনি আন্দোলন করতে দেননি। অথচ আজকে যখন ইডি তার পিছনে পড়ে আছে, তখন তার এমএলএ এমপিরা দিল্লিতে গিয়ে আন্দোলন করছে। কেন? ওয়াকফ আইনের বেলায় তিনি আন্দোলন দিল্লিতে করতে যাননি? মুসলিমরা কি তাকে ভোট দেয়নি? অথচ এখন তিনি যাচ্ছেন, এখন তার নিজের হাতে যখন ঘা পড়েছে তখন তিনি দিল্লিতে আছেন, দিয়ে সেখানে গিয়ে তিনি আন্দোলন করছেন। অসীম সরকারের মতো একজন আনপড় গাঁওয়ার, যাকে বলবো যে 4 পর্যন্ত জানে না, উনি নাকি কোরআন নিয়ে গবেষণা করছেন, উনি কোরআনের ভুল ধরেন। অসীম সরকারের মেয়ের বিয়ে দিয়েছে মুসলিমদের সঙ্গে, উনি কোরআনকে অবমাননা করেন, মুসলিমদেরকে অবমাননা করেন, অথচ মেয়ের জন্য একটা হিন্দু স্মার্ট ছেলে খুঁজে পাননি, মুসলিমদের ঘরে থেকে আসতে হয়েছে, মুসলিম ছেলেকে তাকে জামাই বানাতে হয়েছে। এর থেকে আমাদের ভাবা উচিত তারা কোন পর্যায়ে, কোন নিচু পর্যায়ে তারা নেমেছে। আজকে মমতা ব্যানার্জি বহরমপুরের বুকে দাঁড়িয়ে, মুসলিমদের মধ্যে দাঁড়িয়ে উনি বলছেন যে আমি দুর্গাঙ্গন করে দিয়েছি, আমি কামাখ্যা মন্দির করে দিয়েছি। যেসব মন্দিরের নাম হিন্দুরা জানে না সেই সব মন্দির, ফুল্লরা মন্দির, শিবযজ্ঞা মন্দির, এত সব মন্দির উনি করে দিয়েছেন। আরে মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী, উনি কি মন্দিরের টেন্ডার নিয়েছেন? উনি কি ঠিকাদারি? উনি কেন মন্দির তৈরি করবেন এরকম ভাবে? তাহলে ওনাকে মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে ঠিকাদারি, টেন্ডার নেওয়া উচিত মন্দির তৈরি করার জন্য। ওনার বাপদাদার জায়গা পেয়েছেন, 700 একর জমি ইসকন মন্দির তৈরি করতে দিয়েছেন। নিউ টাউনে 14 একর জমি দুর্গাঙ্গন করার জন্য শিলান্যাস করছেন, অথচ সেখানে মসজিদ হতে পারছে না। উনি নাকি মুসলিমদের তোষণ করেন, মুসলিমদের তোষণের জন্য উনি, আমি একটা বলবো, মুয়াজ্জিন ভাতা দিয়েছেন, একটা ইমাম ভাতা দিয়েছেন, 3 নম্বরের বেলায় 0, আর গুণে দেখাতে পারবেন না উনি। তাহলে আপনারা কি চাইবেন বাংলার বুকে আবারও এরকম একটা মুখ্যমন্ত্রী আসুক? মসজিদ করার জন্য আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে, তাহলে আপনারা কি চাইবেন না মন্দির করার জন্য মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করতে? মমতা ব্যানার্জিকে আগে সাসপেন্ড করা উচিত ছিল। আমরা চাই সাধারণ জনগণ মোক্ষম জবাব দেবে 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনে যেভাবে হুমায়ুন কবিরকে মসজিদ করার জন্য সাসপেন্ড হতে হয়, ঠিক তেমনি ভাবে মমতা ব্যানার্জিকে সাসপেন্ড আমরা করেই ছাড়ব। জনগণ যদি আমাদের
সঙ্গটাই জনগণ যদি আমাদের সাথে থাকে আমরাও ইনশাল্লাহ পারবো। আপনারা দেখেছেন যেদিন থেকে এসডিপিআই পার্টি লঞ্চ হয়েছে, যেদিন থেকে এসডিপিআই পার্টি সাধারণ জনগণের মধ্যে থেকেছে, সেই দিন থেকে এসডিপিআই পার্টি মজলুম মানুষের পাশে থেকেছে, মজলুম মানুষের পাশে আছে এবং মজলুম মানুষের পাশে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন একটা গর্জন সমাবেশ হয়েছিল গঙ্গা ভাঙন নিয়ে। গঙ্গা ভাঙন নিয়ে যে সমাবেশ হয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী বা কেন্দ্র সরকার কেউ তার কোন রকমের ব্যবস্থা করেনি যে গঙ্গা ভাঙন প্রতিরোধ করা যায়। অথচ গুজরাট মডেল হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গুজরাট মডেল দেখিয়ে সারা বিশ্বে নাম কিনেছেন, সে সবরমতী নদীকে উনি বাঁধিয়ে গুজরাট মডেল দেখিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে সবরমতী নদীকে যদি বাঁধা যায়, তাহলে গঙ্গা নদীকে কেন বাঁধা যাবে না? আজকে মানুষ প্লেন চালাচ্ছে, সাবমেরিন চালাচ্ছে, এত উন্নত হয়েছে, আর একটা নদীকে বাঁধতে পারবে না, সেটা কি কখনো হয়? সেটা কখনোই সম্ভব নয়। অথচ কেন করা হয়েছে? মুসলিমদেরকে এখানে যে অধিক যারা বসবাস করে গঙ্গা নদীর ধারে, তারা হচ্ছে মুসলিম মানুষ। মুসলিমদের যেন ক্ষতি হয়, মুসলিমরা ঠিকভাবে না থাকতে পারে, এই জন্যে তারা নদীকে বেঁধে দেয়নি। আজকে মুসলিমদের পেছনে ঘা দিতে দিতে, মুসলিমদেরকে মারতে মারতে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আপনারা জানেন ওড়িশায় একটা হিন্দু পরিবার, তার বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে শীতের রাত্রিরে সেই মহিলা তার পরিবার নিয়ে কোথায় যাবে, সেদিকে সরকারের কোনো খেয়াল নেই। আজকে বলা হচ্ছে যেখানে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী আছে, সেই জায়গায় নাকি ডবল ইঞ্জিনের সরকার। আপনারা দেখেছেন বিহারে বুলডোজ করে দেওয়া হচ্ছে, হিন্দু মুসলিম কোনো বাদ বিচার না করে। দিল্লিতে বুলডোজ করে দেওয়া হচ্ছে বাদ বিচার না করে। তাহলে যে দেশে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, সেই দেশের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা সেই দেশের প্রধানমন্ত্রীর গদিতে বসে থাকা তাদের কোনো অধিকার নেই। আজকে যদি এখানে শিল্পায়ন গড়ে উঠতো, আজকে যদি এখানে কলকারখানা গড়ে উঠতো, তাহলে আমাদের এখান থেকে কোনো মানুষকে বাইরের দেশে যেতে হতো না। আমি সবাইকে আবারও আরেকবার আহ্বান জানাবো যে আপনারা আসুন, 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনে টিএমসি পার্টিকে মোক্ষম জবাব দিন। সেই নির্বাচনে মমতা ব্যানার্জিকে আপনারা সাসপেন্ড করে ছাড়ুন। এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা এসডিপিআই পার্টির কর্মীকে, এসডিপিআই পার্টির নেতাদের নির্বাচিত করুন। আপনাদের যে অভাব অভিযোগ, সেই অভাব অভিযোগের কথা তারা শুনবে, জানবে। আমাদের মধ্যে থেকে আমরা যেন সেখানে মানুষ দিতে পারি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ এসডিপিআই এর জাতীয় সম্পাদিকা মিসেস রুনা লায়লা মহাশয়কে, ওনার মূল্যবান যে আলোচনা, সে আলোচনা করার জন্যে। আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা অনেকটা ক্লান্ত হয়ে গেছেন। ভরা দুপুর বেলায় মিছিল করে হেঁটে এসছেন, সেই জন্যে একটু আপনাদের এবং আমাদের মনকে একটু চাঙ্গা করার জন্য, মানে মনটাকে একটু সুস্থ করার জন্য আপনাদের সঙ্গে সামনে মুর্শিদাবাদ বিধানসভা কমিটির সম্পাদক মিস্টার আলী আকবর একটি সঙ্গীত পরিবেশন করবেন। Assalamu alaikum. Good afternoon. सारे जहां से अच्छा
सिता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदोस्ता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा। जायज़ हमें नहीं है अपनों को गैर रखना, जायज़ हमें नहीं है अपनों को गैर रखना, अपना है कौम सबको उल्फत से सैर रखना, खुद भी रहे सलामत, खुद भी रहे सलामत, सबको बखैर रखना, मजहब नहीं सिखाता, मजहब नहीं सिखाता, आपस में बैर रखना, मजहब नहीं सिखाता, आपस में बैर रखना, हिंदी है हम वतन है सारा जहां हमारा, सारे जहां से अच्छा हिंदोस्ता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा। हमको मिटा रहे थे मिलके ये दुनिया सारी, हमको मिटा रहे थे मिलके ये दुनिया सारी, फारिश की कोशिशें भी सदियों रही हैं जारी, अब तक यहूदियों पर है ये जुनून तारी, कुछ बात है कि हस्ती, कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, कुछ बात है कि हस्ती मिटती नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जमा हमारा, सारे जहां से अच्छा हिंदोस्तां हमारा, सारे जहां से अच्छा हिंदोस्तां हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, हम बुलबुले हैं इसकी, ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा। अस्सलाम वालेकुम। ধন্যবাদ আলী আকবর মহাশয়কে তার এত সুন্দর মধুর কণ্ঠের যে সঙ্গীত, আশা করি আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে গিয়েছে এই সঙ্গীত। আমরা এবারে জিনাকে আলোচনা করার জন্য আহ্বান করব। এই বাংলার বীর সন্তান, যেখানে শাসকের চোখ রাঙানিতে অন্যান্য নেতারা
দমে গিয়ে ঘরের মধ্যে বসে প্ল্যানিং করে। যখন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, দাম্ভিকতার সঙ্গে বলেন, এই মুর্শিদাবাদ জেলায় এসে শাসানি দিয়ে বলেন ওয়াকআপ নিয়ে যারা আন্দোলন করবে তার আমার থেকে সে কেউ খারাপ কেউ হবে না। তার সেই দাম্ভিকতাকে ভেঙে দিয়ে তার যে শাসানি চোখ রাঙ্গানি, সেই চোখ রাঙ্গানিকে ভেঙে দিয়ে 1 নম্বর লাইনে কলকাতার রাজপথে ওয়াকআপ ও এসআইআর ও ওবিসি নিয়ে আন্দোলন করে চ্যালেঞ্জ গ্রহণ করে যে আন্দোলনের পথ দেখিয়েছিলেন সেই নেতা এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম মহাশয়। আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো এবং তাকে এসে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করব। মঞ্চে উপবিষ্ট পার্টির সর্বভারতীয় সম্পাদক, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার নামে কর। আমার মনে হয় যে সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে এইটাকে তিনি সম্মান মনে করতেন না, এটাকে নিজে অসম্মান মনে করতেন। যে সিরাজদৌল্লাহ বাসভবন, সিরাজদৌল্লার সিটি, সিরাজদৌল্লাহ শহরে একটা কলেজ হয়েছে যার নামকরণ সিরাজদৌল্লাহ বাদ দিয়ে নেতাজি সুভাষচন্দ্রর নামে হয়েছে। বাংলার শেষ নবাব সিরাজদৌল্লাহ সাহেব এর নামে সরকারের লোকরা একটা রাস্তাও করে। সিরাজদৌল্লাহকে যারা ডুবিয়েছিল, সিরাজদৌল্লাহর সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, অমিচাঁদ, রায়দুল্লাহ, মীর জাফর, তারা যদি আজকে বেঁচে থাকতেন, মানে এই বিশ্বাসঘাতকরা যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে মুর্শিদাবাদে যারা টিএমসির নেতা নেত্রী আছে তাদেরকে দেখে মুখ লুকাতো, মুখ ঢাকতো। মীর জাফর, অমিচাঁদ, রায়দুল্লাহ, জগৎ শেখ এরা যদি আজকে বেঁচে থাকতো তো মুর্শিদাবাদের টিএমসি নেতা মন্ত্রীদেরকে দেখে তারা কাপড় দিয়ে নিজের মুখ ঢাকতো, বলতো আমি তো কি বিশ্বাসঘাতকতা করেছি, আমরা তো সিরাজদৌল্লাহর সঙ্গে কি বিশ্বাসঘাতকতা করেছি, এরা যে বিশ্বাসঘাতকতা করেছে সে বিশ্বাসঘাতকতা আমাদের মানে আমরা তার কাছে বাচ্চা বা ছোট। টিএমসি নেতাদের লজ্জা হয় না, এদের চামড়া এত মোটা, গন্ডারের গায়ে যদি কোনো কিছু ফেলা হয় তাহলে কথা